আজকে আমরা এমন একটা পরিবর্তনের গল্প বলবো যা কিনা আজকের এই আধুনিক বিশ্বকে আমরা যে পৃথিবীতে বাস করি তাকে তৈরি করেছে। হ্যাঁ, এটা হলো ডলার সিস্টেমের জন্মের গল্প। আমরা এমন একটা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব যা টাকা বা অর্থ নিয়ে আমাদের পুরো ধারণাটাই কিন্তু পুরোপুরি বদলে দিয়েছে। প্রশ্নটা হলো, কিভাবে টাকা পয়সা, যা একসময় সোনা রূপার মতো একটা ধাতু ছিল, সেটা ধীরে ধীরে শুধু একটা ধারণায় পরিণত হলো। ভাবুন তো একবার, এটা আসলে একটা বাস্তব জিনিস থেকে একটা বিশ্বাসের জিনিসে পরিণত হওয়ার গল্প। আচ্ছা, তাহলে চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। এই গল্পের শুরুটা কিন্তু বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে। তখন দুটো বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, আর বলতে গেলে পুরো বিশ্বের অর্থনীতি একদম ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়েছিল। সেই সময় তখন দুটো বড় শক্তি ছিল। একদিকে ছিল ব্রিটিশ পাউন্ড স্টার্লিং, একসময় বিশ্ব অর্থনীতি চলত এই পাউন্ডের ইশারায়, কিন্তু যুদ্ধ আর অনেউচু ঋণের বোঝায় এর অবস্থা তখন খুবই খারাপ। আর অন্যদিকে আস্তে আস্তে মাথা তুলে দাঁড়াচ্ছিল মার্কিন ডলার, কেননা আমেরিকার শিল্প আর অর্থনৈতিক শক্তি তখন সবার উপরে। তো বোঝাই যাচ্ছিল যে একটা নতুন সিস্টেম দরকার। আর এই সংকট থেকেই জন্ম নিল এক ঐতিহাসিক পরিকল্পনা, যার নাম ব্রেটন উডস প্ল্যান। সালটা ছিল ১৯৪৪। আমেরিকার নিউ হ্যাম্পশায়ারে ৪৪টা দেশের প্রতিনিধিরা এক জায়গায় বসেন। তাদের উদ্দেশ্য ছিল একটাই, একটা নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি করা। তাদের মূল লক্ষ্যটা কী ছিল? দেখুন, এর আগে দেশগুলো নিজেদের মুদ্রার দাম কমানোর একটা প্রতিযোগিতায় নেমেছিল, যা ভয়াবহ মহামন্দার জন্ম দিয়েছিল। তারা চেয়েছিল এই সব অর্থনৈতিক অস্থিরতা বন্ধ করতে। সবাই মিলে একটা স্থিতিশীল ভবিষ্যৎ গড়তে চেয়েছিল। তো এই পরিকল্পনা থেকে যে নতুন সিস্টেমটা তৈরি হলো, সেটা ছিল একটা পিরামিডের মতো। একদম চূড়ায় ছিল সোনা। কিন্তু মজাটা হলো, শুধু একটা কারেন্সিকেই সরাসরি সোনাতে বদলানোর ক্ষমতা দেয়া হলো, আর সেটা হলো মার্কিন ডলার। আর বাকি যত দেশের মুদ্রা ছিল সেগুলোকে জুড়ে দেয়া হলো এই ডলারের সাথে। ব্যাস, এভাবেই ডলার হয়ে গেল গোটা বিশ্ব অর্থনীতির মূল ভিত্তি বা সেন্ট্রাল পিলার। এখন এত বড় একটা সিস্টেম তো আর এমনি এমনি চলবে না, তাই না? এটাকে দেখাশোনা করার জন্য দুটো বড় প্রতিষ্ঠানও তৈরি করা হলো। একটা হলো আইএমএফ বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল। এর কাজ ছিল অনেকটা ট্রাফিক পুলিশের মতো, বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার যেন স্থিতিশীল থাকে সেটা দেখা। আর দ্বিতীয়টা হলো ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক। এর কাজ ছিল যুদ্ধবিধ্বস্ত দেশগুলোকে আবার নতুন করে গড়ে তোলার জন্য আর তাদের উন্নয়নের জন্য টাকা দেওয়া। কিন্তু প্রশ্ন হলো, এই পুরো সিস্টেমটা ঠিক কিভাবে কাজ করত? এর পেছনে মূল ধারণাটা কী ছিল? আসলে মূল বিষয়টা ছিল খুব সহজ কিন্তু দারুণ শক্তিশালী একটা বিশ্বাস তৈরি করা, যে ডলার আর সোনা দুটোই সমান নির্ভরযোগ্য। আর এই পুরো ব্যবস্থার কেন্দ্রে ছিল একটা ম্যাজিক নাম্বার। সংখ্যাটা হলো $35। আমেরিকা পুরো পৃথিবীকে কথা দিয়েছিল যে এই $35 আইনত সমান হবে। ঠিক 1 আউন্স সোনার। এর মানেটা কি দাঁড়ালো? মানে হলো, যে কোনো দেশ চাইলে তাদের জমানো ডলার আমেরিকাকে ফেরত দিয়ে তার বদলে সোনা নিয়ে আসতে পারত। আর এই একটা প্রতিশ্রুতি ছিল পুরো সিস্টেমের মূল ভিত্তি। আর ঠিক এই কারণে ডলার হয়ে উঠল বিশ্বের প্রধান রিজার্ভ কারেন্সি। সব দেশ তাদের বিদেশি মুদ্রার ভাণ্ডারে ডলার জমাতে শুরু করল। কারণ আন্তর্জাতিক বাণিজ্য করতে গেলে বা এক দেশ থেকে আরেক দেশে বিনিয়োগ করতে গেলে ডলার ছাড়া তো আর চলবে না। কিন্তু কোনো কিছুই তো আর চিরস্থায়ী হয় না, তাই না? এই দারুণ সিস্টেমটাও তার ব্যতিক্রম ছিল না। খুব তাড়াতাড়ি এর ভেতরের সমস্যা দেখা দিতে শুরু করল, আর এভাবেই ব্রেটন উডস সিস্টেমের শেষের শুরু হলো। বাইরে থেকে দেখতে একদম নিখুঁত মনে হলেও এই সিস্টেমের ভেতরে কিন্তু একটা মারাত্মক দুর্বলতা লুকিয়েছিল। সমস্যাটা হলো, আমেরিকা তার দেশের ভেতরের বিভিন্ন বড় বড় প্রজেক্ট আর বিদেশের মাটিতে যুদ্ধ চালানোর জন্য প্রচুর পরিমাণে ডলার ছাপানো শুরু করে। এত বেশি ডলার ছাপাতে শুরু করল যে তাদের কাছে থাকা সোনার রিজার্ভের থেকে ডলারের পরিমাণ অনেক বেশি হয়ে গেল। ফলে আমেরিকার সোনার ভাণ্ডার কমতে থাকল, আর সারা বিশ্বে তখন গুঞ্জন শুরু হয়ে গেল, আমেরিকা কি আদৌ তাদের প্রতিশ্রুতি রাখতে পারবে? এই জল্পনা কল্পনায় পুরো সিস্টেমের ওপর অনেক চাপ তৈরি করল। অবশেষে সেই দিনটা এলো।
1971 সাল। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন হঠাৎ ঘোষণা করলেন ডলারের সাথে সোনার আর কোনো সম্পর্ক নেই। তিনি একতরফাভাবে এই সম্পর্কটা ভেঙে দিলেন। ইতিহাসে এই ঘটনাটা নিক্সন শক নামেই পরিচিত। আর ওই এক ঘোষণার পরেই পুরো বিশ্ব অর্থনীতির জন্য একটা নতুন যুগের শুরু হলো, যেটাকে বলা হয় ফিয়াট কারেন্সির যুগ। তো এই ফিয়াট কারেন্সি জিনিসটা কি? ফিয়াট মুদ্রা হলো এমন টাকা যার পেছনে সোনা বা অন্য কোনো বাস্তব জিনিসের ভিত্তি নেই। এর একমাত্র ভিত্তি হলো যে দেশের সরকার এটা জারি করছে তার ওপর বিশ্বাস, মানে এর মূল্যটা পুরোপুরি একটা আস্থার ওপর দাঁড়িয়ে আছে। তাহলে দেখুন, দুটো সিস্টেমের মধ্যে পার্থক্যটা কিন্তু আকাশ-পাতাল। আগের সিস্টেমে টাকাটা ছিল কোনো একটা বাস্তব জিনিসের ওপর নির্ভরশীল, যেমন সোনা, যার একটা নিজস্ব মূল্য ছিল আর তার পরিমাণও ছিল সীমিত। আর এখনকার ফিয়াট সিস্টেমটা চলছে শুধু বিশ্বাস আর সরকারের ক্ষমতার উপর, আর এর যোগান চাইলেই প্রায় অসীমভাবে বাড়ানো সম্ভব। এই যে এত বড় একটা পরিবর্তন হলো, এর প্রভাব কিন্তু আমরা আজও ভোগ করছি। একদিকে ভালো দিক হলো এই ফিয়াট সিস্টেমের কারণে অর্থনীতির সাথে তাল মিলিয়ে টাকার যোগান বাড়ানো যায়, কিন্তু এর একটা বড় খারাপ দিকও আছে, আর সেটা হলো মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনের একটা স্থায়ী ঝুঁকি। এই ঝুঁকিটা সামলানোর জন্যই কিন্তু বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোকে দিন-রাত কাজ করে যেতে হয়। তাহলে আজকের এই আলোচনার শেষে একটা খুব জরুরি প্রশ্ন কিন্তু থেকেই যায়। যদি টাকার পেছনে আর সোনা না থাকে, তাহলে আজকের এর মূল্যটা ঠিক কিসের উপর নির্ভর করে? এটা এমন একটা প্রশ্ন যা আমাদের ভাবতে বাধ্য করে যে আজকের আধুনিক অর্থনীতি আসলে কতটা বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছে।